দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে। আমরা রবি থেকে বৃহস্পতি রাত 11টায় সচরাচর কথা বলে থেকে রাজনীতি নিয়ে। দেশের রাজনীতিতে আলোচনা এখন খোরাক যোগাচ্ছে উপজেলা নির্বাচন, এবং সেই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জনের যে ঘোষণা বিএনপি দিয়েছে সেই সিদ্ধান্তে তারা অটুট রয়েছে। পাশাপাশি সরকারি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যেও নির্বাচনে কে অংশ নেবে, কে নেবে না, কীভাবে অংশ নেবে তা নিয়ে নানা আলোচনা। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপি এই নির্বাচন বর্জন কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি উপজেলা নির্বাচন বর্জন কি অর্জন। আপনার সঙ্গে থাকছে মাহফুজ মিশু। আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি, সম্মানিত অতিথি। আমাদের সঙ্গে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, স্বাগত আপনাকে। সঙ্গে আছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ হাবিব মিল্লাত। ডাক্তার মিল্লাত, স্বাগত আপনাকে। এবং সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। মাসুদ কামাল ভাই, আপনাকেও স্বাগত। মোশাররফ ভাই, আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবরই আপনাদের দলের বিভিন্ন নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন, সমালোচনা করেন। আজকে তিনি বলেছেন যে বিএনপি নেতাদের যে কথা, অর্থাৎ কেন্দ্রের যে কথা, সেটা মাঠের কর্মীরা শুনেন না, উপজেলা নির্বাচনকে মিন করে বলেছেন। এবং এই কথাটিকে আসলে খুব বেশি ভুল, নাকি উনি যা বলছেন যে বিএনপির বেশ কিছু নেতা যে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, এমনকি বহিষ্কারের হুমকি আপনার বহিষ্কার করেছেন সম্ভবত 75 জনকে, সেটিকেও তারা খুব বেশি পাত্তা দিচ্ছে না। ফলে বিএনপি কি সাংগঠনিকভাবে নির্বাচন ইস্যুতে অনেক বেশি নিজেদের ভিতরে দোদুল্যমানতায় রয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার শ্রদ্ধা দুই সহ আলোচক এবং যমুনা টিভি দর্শক শ্রোতা। আপনি যে কথাটি বলেছেন, আসলে বিএনপির মধ্যে কোনো বিভেদ অথবা নেতৃত্বের কোনো সংকট নেই। এখানে সংকটটা হচ্ছে অন্য জায়গায়। সংকটটা তো হচ্ছে বিএনপি একটি বিরাট বড় রাজনৈতিক দল এবং অসংখ্য নেতাকর্মী সমর্থকের মধ্যে আছে। এখন আপনি দেখবেন যে কারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, যাদের মধ্যে এদের হলো ম্যাক্সিমামই যারা একসময় বিএনপি করতেন অথবা বিএনপির দায়িত্ব পালন করেছেন, এখন বিএনপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নাই। হয়তো সাবেক ইউনিয়নের সভাপতি, সাবেক উপজেলার সেক্রেটারি, অথবা সাবেক যুব দলের নেতা, সাবেক ছাত্র দলের নেতা, এই ধরনের পদধারী লোক, যারা বর্তমানে রানিং কোনো গুরুত্বপূর্ণ পদে নাই, এরকম লোকগুলি নির্বাচনে অংশগ্রহণ করছে। হ্যাঁ, আমরা কিন্তু চেষ্টা করছি। কারণ একটা কথা হলো কি, আপনি জানেন যে একটা উপজেলা নির্বাচন, এটা বাংলাদেশে প্রায় 495টি উপজেলা, 3 জন করে ধরলো যে আপনি প্রায় 1500 ক্যান্ডিডেট দরকার। এখন একটা দলের মধ্যে নানা মত পথ এগুলি থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি দেখবেন যে বেসিক স্ট্যান্ডটা কি দলের, যেন আমরা কি বলেছি, আমরা বলেছি যে আওয়ামী লীগ যারা বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল, তাদের নিয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব, যেটা আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে আপনার নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করি। শুধু তাই না, আমাদের কথা কেন বলেন, আওয়ামী লীগের নেতারা কি বলে আমরা নাটোরে দেখেছি না? আওয়ামী লীগের প্রার্থীকে প্রকাশ্যে গুম করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হ্যাঁ, গ্রহণ করা, ওই প্রার্থীকে উড্ড করেছে, কিন্তু সে যে ফৌজদারি অপরাধ করেছে, একজন লোককে গুম করেছে, তাকে হত্যা করতে চেয়েছিল, তার বিরুদ্ধে কি আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? নেই। কারণ ওইটা এমপির শালা, মন্ত্রীর শালা। এক, আপনি দেখেন এই যে আওয়ামী লীগের নিজেরা যে কথা বলে, সেই নিজের কথা কি মাঠ পর্যায়ে ওবায়দুল কাদের সাহেব যে নিজের আয়নায় কি চেহারাটা দেখেন? এই বলেছে কোনো এমপি মন্ত্রী বা প্রভাবশালী নেতাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ হতে পারবে না। এই দেখেন, এই আজকেও দেখেন আপনি, হাতেই আমরা দেখলাম এমপির ছেলে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। এর আগে এই যে প্রথম পর্যায়ে যেটা পরশুদিন ইলেকশন 8ই মে, 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছেন। কারা তারা? এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের নেতাদের আত্মীয় স্বজন, সব কিছু। এখন এই যে আমরা কিছুদিন আগে দেখলাম ওবায়দুল কাদের সাথে জনাব শাহজাহান খানের ব্যাপক বাকবিতণ্ডা, তার ব্যবস্থা পেরেছে আছে শাহজাহান খানের ছেলেকে তুলে নিতে পারেনি। সুতরাং এইটা একটি বড় রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের মিথস্ক্রিয়া। তার মানে আওয়ামী লীগের ভিতরে যেটা হচ্ছে সেটাও স্বাভাবিক, বিএনপি যেটা করছে, বিএনপির বলতে বিএনপি আপনাদের আওয়ামী লীগের তো ডাইরেক্ট যারা পদধারী, তারা যারা ক্ষমতা, যারা নীতি নির্ধারক, আমাদের মধ্যে আপনি দেখান যে নীতি নির্ধারক এমন একটা লোক আছে যারা নির্বাচন করছে। আমরা মনে করি বিএনপি অনেকটা সফল,
কারণ নেতারা কেউ এই নির্বাচনে অংশ নিচ্ছে না। জি, ডক্টর হাবিবুল মিল্লাত, মোশাররফ হোসেনের কথার যে সারমর্ম সেটা হচ্ছে যে মূলধারার বিএনপি বলতে যা বোঝায় তারা কেউ নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের কোনো ঝামেলাও নাই। এবং এরই মধ্যে বিএনপি জাতীয় নির্বাচনের মতো লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে, তারা আহ্বান জানিয়েছে যেন জনগণ ভোট দিতে না যায়, এবং বিএনপির তারা খুবই আশাবাদী জাতীয় নির্বাচনে যেরকম তাদের ভাষায় ভোট দিতে যায়নি এবারও সেরকম যাবে না। ফলে এই যে উপজেলা নির্বাচনে প্রতীক থেকে সরে আসা, নৌকা ব্যবহার না করা, সেটিকে আসলে ভোট দিতে যাওয়া না যাওয়ার এই ভয় থেকেই আওয়ামী লীগ শুরু করেছিল, এবং তারই কি প্রতিফলন সামনে হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে আপনি উল্লেখ করেছেন বর্জনে কি অর্জন। আসলে আমরা দেখতে পাচ্ছি বর্জন বলেন গর্জন বলেন, কোনো অর্জন কিন্তু নেই। আর যদি আপনি কোনো কাজে অংশগ্রহণ করতে নাই চান, যদি গুরুত্বপূর্ণ আপনার দলের কেউ অংশগ্রহণ না করেই থাকে, তাহলে বহিষ্কারের পথে যাচ্ছেন কেন? লোক দেখানো পথে। উনি তো আপনার দলের না, উনি তো আপনার কোনো দলের কোনো পদে নাই, তারপরে তাকে বহিষ্কার করে দিলেন। এমন একটা ভাব যে আমরা বিরাট কিছু করে ফেললাম। যাই হোক, বিএনপির কাজ বিএনপি করেছে, তাদেরকে করতে দেন, আমাদের কাজ আমরা কি করছি সেটা দেখেন। আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, সেই গণতান্ত্রিক দলে প্রত্যেকটি সিদ্ধান্ত হয় তাদের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী। এবং আপনি দেখেন গত সোমবারে কার্যনির্বাহী সংসদের মিটিং হয়েছে, সেখানে কিন্তু উপজেলা নির্বাচন সম্বন্ধে কারা প্রার্থী হবেন কারা প্রার্থী হবেন না সে ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেননি। যদিও পার্টির সাধারণ সম্পাদক সবার পূর্বে এবং পরে আত্মীয় স্বজন সম্বন্ধে কথা বলেছেন, কিন্তু দলীয় সিদ্ধান্ত কিন্তু সেটি হয়নি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রী সংসদীয় দলের সভা করেছেন, তিনি বলেছেন যে না আসলেই ভালো, এবং আত্মীয়তার সঙ্গে একটি নির্ধারণ করেছেন, সেটাও উনি অনেকে কথা বলেন, সন্তান স্ত্রী কন্যা সেটুকু বলেছেন। সেটি অবশ্য কিভাবে দেখবেন সেটা তাদের ব্যাপার। তবে নৌকা নিয়ে যে কথাটি আপনি বললেন, সেটি আসলে প্রত্যেকটা পার্টির একটি স্ট্র্যাটেজি থাকে। আপনি দেখেন জাতীয় সংসদ নির্বাচন, বিশেষ করে 7ই জানুয়ারি নির্বাচন, যদি কোনো কারণে বাংলাদেশে নির্বাচন না হতো, আপনিও বলেন দেশে কি হতো? দেশে অনির্বাচিত সরকার আসতে হতো, কারণ 5 বছর মেয়াদ ফুরিয়ে গেলে কিছু একটা করতেই হবে। আর বাংলাদেশের যে 63 দলীয় দল নামে যে পার্টিগুলো আছে, তাদের অনেকের নামই আমি জানি না, অনেকের না, প্রায় সবগুলোর নামই জানি না, 2-4টি নাম জানি। তারা তখন খুশি মনে অনির্বাচিত কিংবা পিছনের পদ দিয়ে সরকারকে স্বাগত জানানোর জন্য অস্থির হয়ে উঠত। বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্যই নির্বাচনটির প্রয়োজন আছে। নির্বাচনে যদি কেউ জনপ্রিয় বা জনপ্রিয়তা কিংবা জনসম্পৃক্ততা প্রমাণ করার জন্য কয়েকটি পন্থা আছে। সেটির মধ্যে ইলেকশন একটি। কেউ যদি ইলেকশনে বছরের পর বছর বা টার্মের পর টার্ম ইলেকশনে অংশগ্রহণ না করে, তারা তো জনপ্রিয় হিসেবে দাবি করতে পারে না, কারণ তারা সেটা পরীক্ষা দেয়নি। পরীক্ষা না দিয়ে কোনো ছাত্র বলতে পারে না আমি পাশ করেছি কি ফেল করেছি। দ্বিতীয়টি হচ্ছে যে বাংলাদেশে আন্দোলন করে সরকার হটানোর অনেক স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তীকালে অনেক ইতিহাস আছে, অনেক উদাহরণ আছে। এ ধরনের ঘটনা তারা ধারে কাছেও যেতে পারেনি। সুতরাং কে জনপ্রিয়তা তো সেটা আমরা বুঝতেই পারছি। তৃতীয়ত, অনেক সময় যে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে কিন্তু নির্বাচন হচ্ছে, কিংবা তার রাজ্য পর্যায়ে নির্বাচন হলেও কিন্তু তাদের বিভিন্ন ধরনের জরিপ হয়, এবং জরিপের মাধ্যমে জনগণ একটা ধারণা করতে পারে। বাংলাদেশে এখন পর্যন্ত কি কোনো বড় ধরনের ভালো জরিপ হয়েছে যে কারা জনপ্রিয় কিংবা কারা নির্বাচনে জিতবে? সুতরাং এই যে মৌখিক দাবিগুলো বিভিন্ন দলগুলো করে যাচ্ছে, এগুলো হচ্ছে টকশোর দাবি, সংবাদ সম্মেলনের দাবি, কিংবা মানে আপনি বলছেন তথ্যভিত্তিক না। তথ্যভিত্তিক না, অবশ্যই না, তথ্যভিত্তিক না। আর নৌকা দেওয়া না দেওয়া কিন্তু দলের উপর নির্ভর করে। বাংলাদেশের আইন কিন্তু পরিবর্তন হয়নি, দলীয় সিদ্ধান্ত। জি, আপনার ব্যাখ্যা পেয়েছি। মাসুদ ভাই, আপনি নিশ্চয়ই 2 জন রাজনীতিবিদের কথা শুনছিলেন। এই নির্বাচন আসলে আলোচনাগুলো আমরা গত কয়েক বছর ধরেই করছি। আসলে বিএনপি নির্বাচন বর্জন করে, এটা উপজেলা নির্বাচন, এদের শাসন ক্ষমতার পরিবর্তন হবে না, কিন্তু বিএনপির তৃণমূলের অনেকে আছেন যারা 17-18 বছর ধরে, 20 বছর ধরে কোনো ধরনের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে সরাসরি যেতে পারছেন না, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা। ফলে তাদের জন্য কি এই নির্বাচনে যাওয়াটা জরুরিও ছিল? আমি মনে করি না। আমি মনে করি না কেন, যে নির্বাচনটা আসলে যে পর্যায়ে চলে গেছে, নির্বাচন বলতে যা বোঝায় যে একজন মানুষ মানে তার মতামতটা দেবে যে সে এই নির্বাচনে কাকে বেছে নিতে চায়। এটা তো নির্বাচনের একদম খুব আইডিয়াল একটা সংজ্ঞা, কিন্তু মৌলিক। তো সেই সংজ্ঞাটা দেশে নাই, এবং এটা যে নাই, এটা 2018 সালে নির্মমভাবে একবার প্রমাণিত হয়েছে।
তো বিএনপি মনে করে যে এই নির্বাচনে গেলে তাদের কেউই পাশ করতে পারবে না, অথবা যাদেরকে পাশ করতে দেবে কেবল তারাই পাশ করতে পারবে, এটা বিএনপি বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে বিএনপি নির্বাচনে যাবে না বলে ঘোষণা করছে। এখন যে নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়, বিএনপি যদি সেই নির্বাচনেই না যায় তাহলে এগুলোতে যাবে কেন? এগুলোতে কোনো মূল্য নাই, কিন্তু মূল্যহীন নির্বাচন। তো এখানে কেন যাবে সে? যেখানে তার রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের একটা সম্ভাবনা ছিল, সরকার পরিবর্তনের একটা সম্ভাবনা ছিল, যখন সে সেই লোভটাই সম্বরণ করতে পেরেছে, তো এইটা কেন যাবে? এটা যাতে কোনো প্রশ্ন ওঠে না। মানে যে কোনো কারণে সে হয়তো ফরজ নামাজে বাদ দেয়, তো নফল নামাজে আমি গেলাম না কেন, কেন নামাজ পড়লাম না, এই দুঃখ নিয়ে তো হাহাকার করার কোনো দরকার নাই। এবং আপনি বলতে পারেন হ্যাঁ বিএনপি যেটা করছে এটা বিএনপি পলিটিক্স, বিএনপি এটাই পলিটিক্স মনে করে। কিন্তু ডক্টর মিল্লাত যেটা বলছিলেন যে আপনি একের পর এক যখন নামাজই বর্জন করছেন, তখন আপনি আসলে সেই তালিকা হতেই পারে, সে বলতে পারে আমাকে যেখানে তুমি নামাজ পড়তে দিয়েছো ওই জায়গাটা নাপাক, ওখানে আমি সেজদা করলে কি আর রুকুতে গেলে কি, আমার তো নামাজ, আমি তো নাপাকের জায়গায় আসি, আগে জায়গা পাক পবিত্র করো, তারপর আমি সব নামাজই পড়ি, অসুবিধা তো নাই কোনো। তারা তো জায়গা বসে করতে বলছে ভাই আপনাকে। সেজন্য যে গণ আন্দোলন দরকার সেটি করতে পারে না, এটা একটা শোনেন, পৃথিবীতে এমন কোন আন্দোলন আছে যে হও বললে আমার হয়ে গেল? দেখেন তো একটা আন্দোলন পৃথিবীতে হও হয়ে গেল, হয়ে যায় না। কিন্তু আমরা যে ৭১-এর কথা বলি, এই ৭১ হয়তো কিন্তু ৫২ থেকে শুরু করতে হয়েছে, ৫২ থেকে শুরু করতে হয়েছে। কাজেই আন্দোলন হলো একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনি বলেন একটা জিনিস, আমি একটা সিম্পল জিনিস বলি, এই দেশে আপনিও বাস করেন, আমিও বাস করি। এই দেশে যদি একটা অবাধ এবং সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, যে ফলটা হবে ওটি হলো আন্দোলন। ওই আন্দোলনটুকু বিএনপি করে রাখছে, এখন খালি ওইটা চাচ্ছে, খালি জায়গাটা পরিষ্কার করে দেখেন না আপনার কি হয়, দেখেন এটা সবাই জানে, এটা বিএনপি জানে, আওয়ামী লীগও জানে। তার মানে আপনি বলছেন বিএনপি আন্দোলনের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। বিষয়টা কি আমি বলি আপনাকে, এখানে দেখেন আমি কতগুলো কথা বলি, এটা শুনলে আবার বিএনপি অনেকে মন খারাপ করে। এই যে বিএনপির যে জনসভাগুলি হয় না, অনেক লোক হয়, কিন্তু অনেক লোক হয়, তারা বিভিন্ন জায়গা থেকে নানা রকম কষ্ট করে বিএনপির জনসভায় আসে, আয়সা নিয়ে পরে আবার খালি হাতে ফেরত যায়, কিছুই দিতে পারে না। বিএনপি এই লিডাররা যারা মঞ্চে থাকে, তারা এই লোকগুলিকে বিন্দু মাত্র সন্তুষ্ট করতে পারে না, পারে নাই এ পর্যন্ত, কোনো মিটিংয়ে পারে নাই। তাহলে তারপরে এই লোকগুলো আবার আসে, কেন আসে? তারা যতটা না বিএনপিকে ভালোবেসে আসে, তার চেয়ে কয়েক গুণ বেশি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করতে আসে। এই মানুষগুলো ক্ষুব্ধ, এই মানুষগুলি বিরক্ত, এই বিরক্তি এবং ক্ষোভ এটা পুঞ্জীভূত হতে হতে এমন একটা অবস্থায় আসছে, এটার নাম আন্দোলন। জি, ডক্টর হাবিবুর মিল্লাত, আপনি নিশ্চয়ই এখানে কিছু যোগ করতে চান। মাসুদ ভাইয়ের যে বক্তব্য, মাসুদ কামালের, সেটা হচ্ছে আন্দোলনটা আসলে হয়ে গেছে, শুধুমাত্র ফসলটা ঘরে তোলা বাকি, আমি যদি না ভুল বুঝি, এবং সেটি একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং ২০০৮ সালের নির্বাচনকে যদি মডেল ধরে সেরকম নির্বাচন দিলেই সবাই জানে। আচ্ছা, আপনি মনে করেন ২০০৮ সালের নির্বাচন কিংবা ৯৬ নির্বাচন, যেটা আমি জুন মাসের নির্বাচন, সেই নির্বাচনগুলো কেন হলো? আপনাকে তো সেখানে চিন্তা করে দেখতে হবে। আপনাকে তো জঙ্গল আবর্জনা সরিয়েই রাজনীতি করে মানুষের জন্য ভাগ্যের দ্বার উন্মোচন করতে হবে। তার জন্য কি দরকার? জনসম্পৃক্ততা। বাংলাদেশ আওয়ামী লীগ বারবার প্রমাণ করে দেখিয়েছে যে জনসম্পৃক্ত করে সব কিছু করা সম্ভব। সেটা গণঅভ্যুত্থান বলেন, ভাষা আন্দোলন বলেন, কিংবা মহান স্বাধীনতা যুদ্ধ বলেন, কিংবা এরশাদ বিরোধী আন্দোলন বলেন, কিংবা ১৫ই ফেব্রুয়ারি বিএনপি হটানোর আন্দোলন বলেন, সব আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে পড়েছে। এই জন্যই তাকে কখনোই নাপাক জায়গায় কোনোভাবেই তাকে অস্থির করে রাখতে পারে না, এবং আন্দোলনের সফলতা এসছে। আন্দোলনের সফলতা কি জিনিস? আপনি ভালো পড়াশোনা করেছেন, পরীক্ষায় যে আপনি ফেল করলেন, আপনার প্রতিবেশীরা আপনাকে কি বলবে? যে নিশ্চয়ই প্রিপারেশন ছিল না, নিশ্চয়ই হয়নি। আপনি কিভাবে এটাকে সফল আন্দোলন বলেন আমি আসলে কোনোভাবে বুঝতে পারছি না। আন্দোলন শুরু করলেন, আপনি এক পর্যায়ে হরতাল ডাকলেন, তারপরে অবরোধ ডাকলেন, শেষ মুহূর্তে যে আপনি একদম দেশকে স্থবির করে দেওয়ার জন্য অসহযোগের ডাক দিলেন। নির্বাচন হয়ে গেল শান্তিপূর্ণভাবে, তারপর দিন থেকে আপনি লিফলেট বিতরণ করা শুরু করলেন। বলেন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা ধারাবাহিকতা আছে। একটা অতি উচ্চে উঠে যাবেন, তারপরে এইভাবে নামবেন। কিভাবে আপনার কর্মী সমর্থকরা আপনার সাথে থাকবে? কিভাবে আপনি রাস্তায় না নেমে
ওই টেলিভিশনের কোণা দিয়ে কিংবা ফেসবুকের একটু মাঝখানে দাঁড়িয়ে আন্দোলনের ঘোষণা দিবেন আর আপনার কথা জনগণ রাস্তায় নামবে? তারপরেও কথা আছে, হ্যাঁ, যদি ট্র্যাক রেকর্ড আপনাদের থাকতো যে এর মাধ্যমে অতীতে আপনারা ক্ষমতায় থেকে জনগণের জন্য বিভিন্ন কিছু করেছেন। আপনি দেখেন জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, তিনটি দলে বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ আছে। কোন সরকারটিতে সময় বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে? ভাবতেই তো পারে যে বিএনপিকে তো দেখেছি অতীতে তেমন কিছু করে নাই তারা আমাদের জন্য, তারা এখনো বলে না তারা আওয়ামী লীগের ভাবে, তাহলে একটা নির্বাচন দিতে সমস্যা কোথায়? সেটি নির্বাচন হচ্ছেই। নির্বাচনে কেউ যদি অংশগ্রহণ করে, আমি কিন্তু আগেই বলেছি, আপনি যতক্ষণ পরীক্ষায় না আসবেন, আপনি ভালো ছাত্র, আপনি পাশ করবেন কিনা সেটা কিন্তু কখনোই হবে না। মিল্লাত ভাইয়ের বক্তব্য খুব স্পষ্ট। মোশাররফ ভাই, মিল্লাত ভাই এবং মাসুদ কামাল দুজনের বক্তব্য বিপরীতমুখ হলে একটা জায়গায় তারা খানিকটা একমত আমি যতটুকু বুঝি, সেটা হচ্ছে যে বিএনপির যে বিশাল জনসমাগম, বিএনপির নেতৃত্ব, তার কর্মী এবং সমর্থক অথবা সরকার বিরোধী যে গোষ্ঠী তাদেরকে স্যাটিসফাইড করতে পারে নাই কোনো কর্মসূচি দিয়ে, যেটা কোনো জনসম্পৃক্ততা বলছেন। এই দায়টা তো বিএনপি নেবে না? না, এটা নেবে না বিএনপি। কারণটা কি আমি আপনাকে একটা বলি। আপনাকে নিশ্চয় একটি মনে আছে যে 1996 যে কথাটি মিল্লাত ভাইরে প্রায় বলে, 1996 সালে বিএনপি একটি নির্বাচন করেছিলেন, সংসদ চলেছিলেন, কিন্তু বিএনপি যখন উপলব্ধি করলেন, বিএনপি, আমরা কিন্তু প্রথম তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলাম, মানেন নাই দাবি, আমরা মানি নাই, এবং আমি তখন ছাত্র নেতা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, আমরা অসংখ্য মিছিল মিটিং করেছি, তত্ত্বাবধায়ক সরকার মানিনি আমরা। কিন্তু যখন ইলেকশন করার পর বেগম খালেদা জিয়া দেখলেন যে সেই ইলেকশনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়নি, 15 ফেব্রুয়ারি, এটা সত্য কথা যেটা, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। বেগম খালেদা জিয়া কিন্তু সেই সেন্টিমেন্টটাকে ধারণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেও সেই বিল পাশ করে উনি কিন্তু রাজপথে গিয়ে দাঁড়িয়েছে। এটাকে বলে আপনার গণতন্ত্রের প্রতি আপনার শ্রদ্ধাবোধ, মানুষের সেন্টিমেন্টকে। আওয়ামী লীগ আপনাদেরকে বাধ্য করে নাই, বাধ্য করে না। বিএনপি যদি সেই দিন ইচ্ছা করতো, সেদিন তো হয়তো বাংলাদেশে বিশৃঙ্খলা হতো, মানুষ মারা যেতেন, সম্পদের ক্ষতি হতেন, সেইটা হয়তো হতো, যেটা আওয়ামী লীগ এখন করে, যেটা এখন আওয়ামী লীগ করছে দীর্ঘ 15 বছর জোর করে ক্ষমতায় আছে না। আজকে মানুষ মরে যাচ্ছে, মানুষ গুম হয়ে যাচ্ছে, সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের নাবিশ্বাস বয়ে যাচ্ছে, মানুষের ভোটাধিকার দিচ্ছে না, কিন্তু সব কিছুর পরও তাদের ক্ষমতায় থাকতে হবে। কিন্তু এক্সাম্পল বেগম খালেদা জিয়া, উনি কিন্তু গিয়ে সরাসরি রাজপথে দাঁড়িয়েছে তত্ত্বাবধায়ক সরকারি, সেই নির্বাচনে বিএনপি পরাজিত হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন 116 সিটের এত বৃহত্তর বিরোধী দল কোনো হয়নি, বরং অনেক জায়গায় অভিযোগ ছিল যে বিভিন্ন কারণে। হাবিব মিল্লাত ভাইরাও বলেন যে 2001 সালে তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিল এবং তার ফলাফল এমন খারাপ হয়েছে তারা এখন আর শান্তিপূর্ণ মানে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা। আমরা কি 2001 থেকে 2006 কি আমরা কি শান্তিপূর্ণভাবে করিনি? না, আমি বলি একটু এই কথা যে আওয়ামী লীগ একটা ভুল তত্ত্ব দেয়, আমরা কি করি নাই? বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছে, ইয়াজউদ্দিন সাহেবের নেতৃত্বে তত্ত্বাবধায়ক হয়েছে, আওয়ামী লীগ সেই তত্ত্বাবধায়ককে মেনে নিয়েছে, ইলেকশনে অংশগ্রহণ করেছে, নমিনেশন সাবমিট করেছে, কিন্তু যখন হোসেন মোহাম্মদ এরশাদের নমিনেশন তাদের মহাজোটের বাতিল হয়েছে, তখন আওয়ামী লীগ ব্যাক টু প্যাভিলিয়ন করছে। হ্যাঁ, তা সুতরাং কেন মানে নাই? এবং তার ফলাফল স্বরূপ 111 এসেছে। হ্যাঁ, 111, এবং এটা আওয়ামী লীগের ষড়যন্ত্রের একটি অংশ, এবং তারাই তো বলে যে 111 আমাদের আন্দোলনের ফসল। বরং আপনাকে একটা কথা বলি, এই যে বাংলাদেশের গণতন্ত্র যে কয়বার ব্যাহত হয়েছে, আপনি একটু একবার দেখেন। 1975 সালে দুঃখ যে শেখ মুজিবুর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল? বাংলাদেশ আওয়ামী লীগ, খন্দকার মোস্তাক। 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন মাশাল্লাহ জারি করেছিল গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, তখনই আজকের আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী তখন বলেছিল আই এম নট আনহ্যাপি, বিবিসির সাথে সাক্ষাৎকারে। আবার যখন 111 গভর্নমেন্ট যখন এই যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে একটা অস্বাভাবিক সরকার, তখন বলছে এটা আমার আন্দোলনের ফসল। সুতরাং বাংলাদেশের এই গণতন্ত্র যতবার ব্যাহত হয়েছে আওয়ামী লীগের জন্য হয়েছে বলে আপনি মনে করেন? জি, মাসুদ ভাই, একটা বিরতিতে যাব, আপনার কাছে একটা প্রশ্ন রেখে। এই আলোচনাটার সম্ভবত কখনোই আমরা কোনো এন্ডিং টানতে পারি না, কিন্তু মূল সংকটটা আসলে কোথায়? ধরেন একদিকে আপনি যদি বিএনপি যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাচ্ছে না, শুধু আওয়ামী লীগের যে নির্বাচন, এরকম অনেক উপজেলা আমি চিনি যেখানে ভাইস চেয়ারম্যানের 13 জন ক্যান্ডিডেট, 14 জন ক্যান্ডিডেট, তারা সবাই আওয়ামী লীগ করে এখন, আগে যাই করুক। ফলে এই যে নির্বাচনের প্রতি একদিকে একটা দলের আগ্রহ নাই, অথবা তারা যায় না, অথবা পরিস্থিতির আরেকটা দলের অতি আগ্রহ, এই সব মিলিয়ে পুরো জিনিসটা, এটা ছোট নির্বাচন থেকে বড় নির্বাচন, রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে এবং সেটির সমাধানের পথ কি, সেটা নিয়ে আপনার মতামত শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, রাজনীতি নিয়ে আলোচনা করছি আমরা। 24 ঘন্টা উপজেলা নির্বাচন প্রসঙ্গ হলো আমরা সামগ্রিক রাজনীতি নিয়ে। মাসুদ কামাল ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন এই পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা আর কতদিন চলবে এবং আসলে এটার মূল সংকটটা কোথায় এবং সেখান থেকে বেরোবার পথ কি?
শুনেন, মূল সংকটটা হলো আসলে ওই যে বলে না যে রাজনীতিটা তো ভালোই ছিল, তার মধ্যে এখন পলিটিক্স ঢুকে গেছে, বলে না। মূল সংকট হলো ওইখানে, রাজনীতিটা এখন ব্যবসায় পরিণত হয়েছে। যদি রাজনীতিটা ব্যবসায় পরিণত না হতো তাহলে কিন্তু ওই যে আপনার ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য 11 জন দাঁড়াইতো না। তারা জানে যে ওখানে একবার ঢুকতে পারলে আমি যে শেয়ার পাবো, ওখানে আমার তেমন কিছু করতে হবে না, নর্মালি আমি যে শেয়ার পাবো ওইটাই অনেক। একজন এমপি সাহেব, আমাদের এখানে একজন সাবেক এমপি আছেন, একজন এমপি সাহেব, ওনার তেমন কিছু করতে হয় না। উনি যদি খালি নিতে চান, যদি কেউ নিতে না চায় এটা তার ব্যাপার, যদি নিতে চান, নেওয়ার সদিচ্ছা যদি থাকে, হ্যাঁ, উনি কোথাও যখন থাপা দেবে না, চুপচাপ বসে থাকবে। নর্মালি ওনার কাছে যা আসবে এটা দিয়ে তার 2 প্রজন্ম তার চলে যাবে। যে এই যে জিনিসটা, এটা কিন্তু আমাদের রাজনীতির মধ্যে ঢুকে গেছে রে ভাই, এবং আমাদের লোকের রাজনীতি করেও এই কারণে এখন আমি 2-1 ব্যতিক্রম থাকতেই পারে, আমি সবাইকে অ্যাটাক করছি না, কিন্তু এই যে লোভটা, ওখানে একটা মধু আছে, এই মধুর লোভে সবাই এখানে ঝাঁপাই পড়ছে। আর এখন কেন হয়েছে, যেহেতু এখন বিএনপি নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, আমি কি এমপি সাহেবকে ম্যানেজ করতে পারলাম, আমি কি ইউনোকে ম্যানেজ করতে পারলাম, আমি কি থানার ওসিকে ম্যানেজ করতে পারলাম, আমার আর কিছু লাগে না রে ভাই, আমার আর কিছু লাগে না, এই 3টা হলে হয়ে যায়। সে এখন আমি মনে করেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আপনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আমি যে আপনার একটা চড়থাপড় মারলাম, আমার তো গায়ের জোর আছে, মারলাম চড়থাপড়, আপনি কিন্তু এই জন্য আমারে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে না। কারণটা কি, আপনি ভাববেন আপনিও গ্রেপ্তার করবে না, কারণটা হলো আমরা দুজনেই তো আওয়ামী লীগ। আমি যদি একটু বিএনপি হয়ে যেত তাহলে কিন্তু আমাকে আটকে ফেলাইতো। মাঝখানে দেখলাম সিরাজগঞ্জে তো আপনার এক প্রার্থীকে থানার মধ্যে যায় মারছে, বেলকুচিতে থানার ভিতরে ঢুকিয়া ভদ্রলোক থানায় গেছে, পুলিশের সামনে তার প্রতিপক্ষ যে রেখে আসছে। কোনো মামলা মোকদ্দমা হয় নাই, কিন্তু হয়তো কিছুটা হবে, অঘটনের মামলা হবে, কেউ অ্যারেস্ট হবে না, কোনো কিছু হবে না। কিন্তু এই কাজটা যদি বিএনপি লোকরা করতো তাহলে কি হইতো, ওর গোষ্ঠী শুদ্ধ এলাকা ছাড়া হইতো, এখন হইতো কিনা। তো এখন এই যে জিনিসটা, আমার একদিন একটা কলিগ বলতেছিল কিছুদিন আগের কথা, সে বলতেছে দেখেন এই যে আওয়ামী লীগ যেভাবে সর্বগ্রাসী রূপ নিয়ে অগ্রসর হচ্ছে না, এটাতে অনেকে বিএনপি লোকজন ভয় পাচ্ছে। আসলে ভয়ে কিছু নাই, কারণটা হলো এখন যেটা হবে, এরা নিজেরা মারামারি করে মরবে। দলীয় আদর্শ বলতে কিন্তু কিছু নাই। আগে বলা হতো না যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এখন হচ্ছে রিভার্স, যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়। পরিবার থেকে ব্যক্তি যাবে, এখন যায় না, এখন দলের চেয়ে পরিবার বড়, এখন পরিবার নিয়ে আসে যে তুমি আমার কি শালা হও না সম্বন্ধী হও, স্বজনের সংজ্ঞা নিয়ে আসছে, নতুন স্বজনের সংজ্ঞা। আচ্ছা, স্বজনের সংজ্ঞা কি, যে পুত্রকন্যা হইতে হবে অথবা স্বামী স্ত্রী হইতে হবে। আচ্ছা, আমরা যে এত বছর ধরে শুনে আসলাম যে 75-এ আমাদের প্রধানমন্ত্রী স্বজন হারা হয়েছে, তাহলে পুত্রকন্যা স্বামী স্ত্রী এই হিসেবে তো মিলে না একটাও, বাবা মা ছিল, ভাই বোন ছিল, এই সংজ্ঞা তো উপযোগিতা হিসেবে এই সংজ্ঞা তো নাই, আছে নাই তো। কাজেই এগুলি হয়েছে কি, আমি বলি আপনাকে, ব্যক্তি স্বার্থকে তুলে ধরার জন্য, ব্যক্তি স্বার্থকে সংরক্ষিত করার জন্য তারা দলকে শেষ করে দিচ্ছে। জি মিলাদ ভাই, এমপিদের আয় ব্যয় বা জনপ্রতিনিধির আয় ব্যয় নিয়ে মাসুদ কামাল যেটা বলছে, কিছু না করলেও অনেক টাকা আসে, শুধু অন্যায় করতে হয় না। আপনি তো এমপি ছিলেন, এই সব এমপি কি এরকম অনেক টাকা আসে, সেই জন্য কি এত প্রার্থীর লজ্জা লাগে? এ কারণেই যে মানুষের একটা ধারণা আছে কোনো জনপ্রতিনিধি এমপি হলে চোর, এবং সে চোর নিশ্চিত, এখন ধরা পড়ুক আর না পড়ুক। আমার খুবই লজ্জা লাগে, 10টি বছর এমপি ছিলাম, তো এখন নেই, কিন্তু নিজেকে আসলে চোর চুরি মনে হচ্ছে এই কারণে যে লোকজনের একটা ধারণা আছে। আপনি চিন্তা করে দেখেন, সরকারি কর্মকর্তাদের সম্বন্ধে আমরা ঢালাওভাবে বলে থাকি এরা ঘুষ ছাড়া কথা বলে না, পুলিশ সম্বন্ধে আরও বেশি বলি। আপনি চিন্তা করে দেখেন, সাংবাদিক সম্বন্ধে বলি যে আজকাল তারা হলুদ সাংবাদিকতা করে, পয়সা দিয়ে তাদের সব করা সম্ভব। আপনি যদি ডাক্তারদের বলেন, কসাই বলা হচ্ছে, ইঞ্জিনিয়ারদের কাছে ঘুষ ছাড়া কোথাও যাওয়া যাবে না। এই যে ঢালাওভাবে আমরা আমাদের জাতীয় চরিত্রকে নষ্ট করে ফেলছি, সেটাও কতটুকু যৌক্তিক আমাদের চিন্তা করে কিন্তু দেখতে হবে। আপনার কি প্রত্যেকটা মানুষ যারা ব্যবসা করে, ব্যবসায়ীরা ঋণ খেলাপি, ব্যবসায়ীরা টাকা ঋণ খেলাপি নয়, টাকা মেরে বিদেশ পাঠিয়ে দিয়েছে, কথাটা কি আদৌ সত্য সকলের জন্য? আসলেই না, সত্য না। কিন্তু আমাদের দেশে এই ধরনের একটা মতামত যেন পেয়ে বসেছে, এ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ প্রত্যেক প্রফেশনেই ভালো আছে, অবশ্যই মন্দ আছে,
প্রত্যেকটা বাহিনীতে ভালো আছে, অবশ্যই মন্দ আছে, তেমনিভাবেও যারা জনপ্রতিনিধি হন তাদের মধ্যেও ভালো মন্দ আছে। সুতরাং ঢালাওভাবে যে আমরা বলি কিংবা পেশাজীবী সাংবাদিক সবাই কিন্তু এক ঢালে বলে থাকে আর ওটা কিনে ফেলা যায়, কিন্তু আমরা জানি না আসলে কাকে কেনা যায় কাকে কেনা যায় না। যাই হোক, যে কথাটি বলছিলাম আমরা, যে বিএনপির পক্ষ থেকে বলা হলো যে নির্বাচনে যে দেশে এই অবস্থা বিএনপি কেন দায় নিবে। আসলে বিএনপি তো দায় নিবে না, কারণ হচ্ছে বিএনপি কোনো দায়িত্বশীল বিরোধী দল নয়। তারা হয়তো বিরোধিতা করতে পারে, তারা বিরোধিতা করেই যাচ্ছে, কিন্তু এই বিরোধিতার মাধ্যমে জনগণকে যে তাদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করবে সেটা কিন্তু করছে না। প্রায় 17 বছর পার হয়ে 18 বছর বিএনপি ক্ষমতার বাইরে। আজকে পর্যন্ত বলেন, এই নির্বাচনের 1 বছর আগ পর্যন্ত বা তার আগে থেকে বিএনপি এমন কোনো কর্মকাণ্ড করেছে যার মাধ্যমে তাদের জনগণের কথা উঠিয়ে ধরতে পেরেছে জনগণের সামনে? আজকে পর্যন্ত আপনি দিতে পারবেন না, আমি পারি না, কারণ আমি খবর রাখি। সুতরাং তারা আসলে কোনো দায় নেবে না, তারা চাইবে যে নতুন প্রকারে ক্ষমতায় যাওয়ার জন্য যা করতে হয় সেই কাজটি করবে। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ইতিহাস আমরা ইচ্ছা করলে বিকৃত করতে পারি না, কারণ এই সময়টিতে আমরা বড় হয়েছি, আমরা ইতিহাস দেখেছি। 75 পরবর্তীকালে জননেত্রী শেখ হাসিনা 96-2001 সন পর্যন্ত ক্ষমতা থাকা পরবর্তীতে বিএনপির কাছে 2001-এ ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে। বাংলাদেশের অন্য কোনো সরকার 75 পরবর্তীকালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে নাই। আপনি যদি চিন্তা করে আসেন জেনারেল জিয়াউর রহমানের কথা, জেনারেল এরশাদের কথা, বেগম খালেদা জিয়ার কথা, কেউ এক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে নাই। এই ইতিহাস সবাই আমরা জানি। সুতরাং ইতিহাস বদলে দেওয়ার তো কোনো উপায় হবে না। আর আরেকটি কথা হচ্ছে যে আন্দোলন নাকি বাংলাদেশে এখন পর্যন্ত সফল হয়নি শর্ট টাইমে। আমাদের মেমোরি আসলে খুব শর্ট, আমি বেশি দূরে যাব না। এই যে ছাত্ররা যে কোটা বিরোধী আন্দোলন করলো কিংবা নিরাপদ সড়ক আন্দোলন করলো, তার জন্য কি কোনো এমন কিছু বছরের পর বছর প্রস্তুতি দরকার হয়েছে? কিংবা আমরা ভুলে গেছি ওই যে শাহবাগ চত্বরে যে শাহবাগীরা যে আন্দোলন করলো, অল্প সময়ের আন্দোলন, সফলতা আসেনি, কিন্তু আন্দোলন কিন্তু জমাট বেঁধেছে, সারা দেশের জনগণ কিন্তু তাদের সাপোর্ট দিয়েছে, নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের। সুতরাং আন্দোলন করতে হলে জনগণকে, আন্দোলন সফলতা পাবে কি পাবে না সেটা আমরা বিবেচনা করে দেখব পরে, কিন্তু আন্দোলন করার জন্য যে জনসম্পৃক্ততার প্রয়োজন হয়, জনসমর্থনের প্রয়োজন হয়, রাস্তায় নামার প্রয়োজন হয়, সেইটা কিন্তু সফলতার একটা পার্ট, সেটা কিন্তু রেজাল্টের একটা পার্ট। সেটাই কিন্তু আমরা দেখিনি গত বিগত কয়েক বছরে। এই যে একটু শান্তিপূর্ণ কর্মসূচি, ভোট বর্জনের আহ্বান, লিফলেট বিতরণ, এটি ধরেন রাজনীতির একটা ধারা যেটা বিএনপি শুরু করেছে। আবার ধরেন 2014-র উদাহরণ যখন আওয়ামী লীগের নেতারা দেন, তারা বলেন যে ওই সময়ে অগ্নিসংযোগ, বাসে বোমা নিক্ষেপ, পেট্রোল বোমা নিক্ষেপ, ভোটকেন্দ্র জ্বালিয়ে দেওয়া, সেটি আরেকটা ধারা। ফলে বিএনপিতে দুটো ধারাই মধ্য দিয়ে আসলে গিয়েছে বা দুটো অভিজ্ঞতা হয়েছে। কোনোটাতেই ওই অর্থে যে প্রায়োগিক সফলতা, অর্থাৎ ভোটকে প্রতিহত করা অথবা ক্ষমতাসীনদেরকে ক্ষমতা থেকে সরানো, সেটি হয় নাই। উপজেলা নির্বাচনের ক্ষেত্রেও ধরে নেওয়া হচ্ছে একই রকম ঘটনা ঘটবে। তাহলে সেক্ষেত্রে আসলে আপনাদের এই আন্দোলনের কোনো টাইম ফ্রেম, সময়সীমা, লক্ষ্য, পরিকল্পনা, সেইটা আসলে কি? এই যে এত অন্যায়ের কথা বলেন, সেটি আপনারা আসলে কিভাবে প্রতিরোধ করবেন? একটা কথা আমার কাছে অবাক লাগছে, এই যে বিএনপি ব্যর্থ কেন? কে বলছে বিএনপি ব্যর্থ? এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি বলেন বিএনপি কি বলেছিল? জনগণকে বা ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আপনি একে নির্মমভাবে, যদি যারা আপনার একটা গণমাধ্যমের লোক, এখানে মাসুদ কামাল ভাই আছে এবং হয়তো রাজনৈতিক কারণে মিল্লাত ভাই বলবেন না, কত পার্সেন্ট অরিজিনাল লোক ভোট কেন্দ্রে গিয়েছিল? আমরা কি মানুষকে, এত রাজনৈতিক দলগুলি যদি মানুষকে এত বোকা ভাবে, তাহলে তো এটা বিরাট একটা সংকট। কত পার্সেন্ট লোক ভোটে গিয়েছিল? তারপর আপনি নির্বাচন কমিশনের বক্তব্য যদি আপনি একটু দেখেন, আমার স্পষ্ট মনে আছে 8:40 মনে হয় উনি হাবিবুল্লাহ বাহার কলেজে গিয়েছিলেন ভোট দেওয়ার জন্য। আপনাদের অনেক গণমাধ্যম, আমরা দেখার টিভিতে তো বসা ছিলাম, আমরা দেখেছি, জিজ্ঞেস করেছিলেন যে কেমন দেখে আসলেন, আপনি তো ভোট দিতে আসলেন? বললো আমি বেশ কয়েকটা কেন্দ্রে গিয়েছি, কোনো কেন্দ্রে নৌকার এজেন্ট ছাড়া একটা এজেন্টকে আমি দেখিনি। এটাকে কি আপনি নির্বাচন বলবেন? তারপর এবার নির্বাচন কমিশন একটা সিস্টেম করেছে 2 ঘন্টা পর পর আপডেট গণমাধ্যমে প্রকাশ করা। আপনি দেখেন, আমি একবার আমার যতটুকু স্পষ্ট মনে আছে, বিকারুন্নূসা স্কুলে 2টা কেন্দ্র, একটা মানে 4,500 ভোট, আর একটা মনে হয় 5,500 না কত। আমার স্পষ্ট মানে সকাল 10টায় বলছে 117টা ভোট কাস্ট হয়েছে 2 ঘন্টায়।
তা আপনি তো হিসাব করেন 4টা পর্যন্ত কত ভোট কাস্ট হতে পারে। 3টার সময় আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন অনেক কিছু কেন্দ্রীয়ভাবে বললো যে 3টার সময় না 2টার সময় ডিক্লেয়ার দিয়ে বললেন যে নির্বাচন কমিশন বললেন যে 28% ভোট কাস্ট হয়েছে, আপনার মনে থাকার কথা। তারপর দেখলাম আপনাদের গণমাধ্যমগুলো বিভিন্ন জায়গায় দেখাচ্ছে কোনো লোক নাই, ওই যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা আইন শৃঙ্খলা তারা খোশ গল্প করছে, কোনো মাঠ পাকা কোথাও কুকুর শুয়ে আছে, এরকম একটা। 4টার সময় পরে যখন চিফ নির্বাচন কমিশন আসলেন, এসে উনি বললেন যে 28% ভোট কাস্ট হয়েছে, আপনাদের মনে থাকার কথা। পিছন থেকে একজন বলে দিচ্ছে স্যার 41%। এই যে সাজানো নাটক, এইটাকে যদি আপনি বলেন যে আওয়ামী লীগ সফল হয়ে গেছে, মিল্লাত ভাইরা যদি, তাহলে এটা তো জনগণের সাথে আরেকটা প্রতারণা করা। মানে আজকে পত্রিকা আপনি দেখেন, আজকে আপনাদের মানে যুগান্তর পত্রিকায় দেখেন যে আগামী দিনে এই উপজেলা নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্য ভোটারদেরকে কেন্দ্রমুখী করা। আজকের যুগান্তর পত্রিকা আপনি যদি দেখবেন, অর্থাৎ সাধারণ মানুষ এই নির্বাচনে কিন্তু তাদের কোনো আগ্রহ নাই, কারণ জানে যে এটা, আমরা যে কথাটি বারবার বলে আসছি, এটা তো প্রুভড যে প্রার্থীকে এটা নিশ্চিত, কে জিতবে নিশ্চিত, কে মানে কিভাবে জিতবে নিশ্চিত। তো যেখানে সব কিছু সাজানো, সেই নির্বাচনে কি মানুষ যাবে? আপনি যদি আজকে আবু হানি মোহাম্মদান খেলা হয়, যদি আপনি মনে করেন যিনি খেলা পরিচালক রেফারি আমরা যেটাকে বলি, উনি যদি নিরপেক্ষ না হন, উনি নিরপেক্ষ এক পক্ষের হয়, যারা সাইড রেফারির দায়িত্ব তারা যদি এক পক্ষ হয়, যিনি থার্ড আম্পায়ার বাইরে আছে উনি যদি এক পক্ষে হয়, তাহলে ওই খেলার রেজাল্ট কি এটা তো মানুষ আগেই জানবে। আজকে বাংলাদেশের পরিস্থিতি তো এক। শুধু তাই না, আপনি আজকে এই মিল্লাত ভাইরা প্রায় বলে আন্দোলন কেন সফলতা দেখেন নাই, তাদের একটা সফলতা কিন্তু আওয়ামী লীগের আছে, এটা আমরা সব জায়গায় বলি। তারা রাষ্ট্রের, আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের যে চরিত্রটা, সেটাকে আওয়ামী লীগ চরমভাবে কলঙ্কিত করে ফেলেছে। আজকে প্রশাসন আওয়ামী লীগকরণ, আজকে বিচার বিভাগ আওয়ামী লীগকরণ, আজকে মানুষের এই যে গণমাধ্যম এমন একটা ভয়ের সংস্কৃতি চালু করেছে যে সেলফ সেন্সরশিপ নিজেরা চালু করছে। আমরা একটা বিরতি নিই মোশাররফ ভাই, বিরতি থেকে ফিরে দর্শক বাকি আলোচনা করবো, নিশ্চয় আমাদের সঙ্গে থাকছেন। দর্শক স্বাগত একবার, আমরা কথা বলছি 24 ঘন্টায়, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন আমাদের সঙ্গে। মাসুদ ভাই, একদম শেষ সময়ের আলাপ, সেটি হচ্ছে যে এই উপজেলা নির্বাচন তো ধরেন একটা উপলক্ষ, এরকম এরপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে, এবং এই পুরো নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনার যে মূল্যায়ন, সেখান থেকে ফিরে আসার রাস্তা কি? আমরা এতদিন আমাদের উন্নয়ন সহযোগীরা খুব সংলাপের কথা বলতেন, এবার নির্বাচনের আগেও সংলাপের আহ্বান ছিল, সেটি হয় নাই। ফলে এই সংলাপ, রাজনৈতিক সদিচ্ছায় সেটি দেখানোর আসলে মেকানিজমটা কি হবে? আমি আমার দৃষ্টিতে কোনো মেকানিজম দেখি না রে ভাই। আর আপনি যে কথাটা বললেন, এটা সংলাপের আহ্বান ছিল, সরকার পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হয়েছিল কোনো পর্যায়ে থেকে? আমাদের, আমি বলছি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের পক্ষ থেকে। ওরা কে? এটা পার্টি হলো দুইটা রে ভাই, আওয়ামী লীগের, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। দুইজন দুই মেরুতে বসে আছে, এবং এখানে দুই মেরুতে না, দুইজন দুই মেরুতে পরস্পরের দিকে পিঠ দিয়ে বসে আছে, তা তাকায় না বন্ধ একে অপরের দিকে। এই দুই দল মিলা, এই দুই দলের দুইটা বড় দল হওয়ার কারণে, এবং এই দুই দল মিলা দেশটাকে শেষ করে দিচ্ছে। আমি কিন্তু কম বেশি ধরছি না, কারণ কারোর মধ্যে বিএনপি যা চায়, বিএনপি কি চায়, বিএনপি যা চায় সেটা পাওয়া মানে হলো গিয়ে আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগ কেন আত্মহত্যা করবে? কেন? আওয়ামী লীগ বলবে পারলে নাও। আবার আওয়ামী লীগ যা চায়, বিএনপির জীবনে আসতে দেবো না আমি, তাহলে বিএনপিটা কেন মানবে? তো এখানে তো প্রেম হবে না রে ভাই, এখানে তো ইগো তো কেউ তো। এবং সবচেয়ে বড় কথা জানেন কি ইন্টারেস্টিং পয়েন্টটা কি, যদি এইভাবেই চলতে থাকে 12টা বাজবে দেশের, দল দুটা কিছু হবে না, তার মানে কি হবে? কি সে কি একবার না খেয়ে থাকে না খেয়ে? সে যে এখন লন্ডনে বসে আছে, এই দেশের মানুষের কষ্টে উনি কি ব্যথিত হন, তার কি প্রমাণ আছে? দেখাতে পারবেন না তো রে ভাই। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা কি আমি বলি, দেন একদিন এই দেশে আওয়ামী লীগ থাকবে না, হয়তোবা একদিন বিএনপিও থাকবে না, তারেক রহমান থাকবে না, শেখ হাসিনা থাকবে না, খালেদা জিয়াও থাকবে না, কিন্তু দেশটা থেকে যাবে। এবং এই দেশের মানুষ আজকে যারা শিশু, আজকে যারা বড় হচ্ছে, তারা কিন্তু গোবর নিয়ে কিন্তু হচ্ছে না, বড় হচ্ছে না। তারা এগুলি বিশ্লেষণ করবে, তারা জানবে এক সময় এই দেশটা কয়েকজন গোয়ারের হাতে পড়ে আজকে এই অবস্থা পড়ে গেছে। যে রাজনীতিতে পরস্পরের প্রতি আপোষ করার কোনো নাই, মানে আপনার কোনো ধরনের টেন্ডেন্সি নাই, চিন্তাই নাই,
সেই রাজনীতি দেশের জন্য কোনো উপকার বয়ে আনতে পারে না। মিলাদ ভাই, খুবই হতাশাজনক। আমি জানি না মানে মাসুদ কামালের বক্তব্যের সঙ্গে আপনি একমত কিনা। এই দেশটাই আওয়ামী লীগ সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার আপনারা বলেন। আপনারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন টানা 4 দশক, 4 বার ধরে, অর্থাৎ প্রায় 20 বছর আপনাদের ক্ষমতা বাংলাদেশের নিয়ে। গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে, বাংলাদেশ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রত্যেকটি আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, কোনো সন্দেহ নাই, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে, এবং সফলভাবে সেই আন্দোলনকে শেষ করেছে, গৌরবোজ্জ্বলভাবে শেষ করেছে, তাতেও কোনো সন্দেহ নেই। রাজনীতি নিয়ে কথা বলেন, জাতীয় জীবনের ক্ষতগুলো নিয়ে কথা বলবেন না? জাতির পিতার 15ই আগস্টের হত্যাকাণ্ডের ক্ষত যতদিন না শুকাবে, যতদিন পর্যন্ত গ্রেনেড হামলা না কথা স্বীকার না, জননেত্রী শেখ হাসিনার প্রতি গ্রেনেড হামলার বিচার না হবে, সঠিক বিচার, এবং যারা করেছে তারা ক্ষমা প্রার্থনা না করবে, তাহলে আমাকে আপনি হত্যা করবেন, আমাকে 21 বার গুলি করে মারার চেষ্টা করবেন। না, আপনি বিচার করেন, বিচার করতে সমস্যা কোথায়? বিচার তো হচ্ছেই। বিচার যারা এর সাথে জড়িত তাদের বিচারের আনতে গেলেই এটা হয়ে যায় রাজনৈতিক মামলা, এটা হয়ে যায় বিএনপি বা অন্য কোনো দলকে ডুবানোর মামলা। সেটা তো হওয়া উচিত না। এই ক্ষতগুলোকে অবশ্যই আনতে হবে, এবং ক্ষতগুলোর সাথে জড়িত আছে তাদের সাথে আসলে কোনো সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে বিএনপিকে নিশ্চিহ্ন করাই একমাত্র সমাধান। আমি বিএনপিকে নিশ্চিহ্ন করার কথা বলিনি কিন্তু একবারও। বিএনপি যে দলটি, তার সবাই কি আর এর সাথে জড়িত? কখনোই না। বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা কি জড়িত সবাই? কখনোই না। কিন্তু তাদের যারা দলটি চালাচ্ছে, সেই যাদের কথায় দলটি না নড়লে পাতা পর্যন্ত নড়ে না, তারা কতটুকু জড়িত সেটুকু আমাদের বিবেচনায় আনতে হবে। এবং তারা যতদিন দলের নেতৃত্ব দিবে ততদিন পর্যন্ত এই ধরনের সমাধান অন্তত বাংলাদেশে নেই। মানে সমাধানের রাস্তা আমি একটু সহজ কথা বলি। মিল্লাদ ভাই যে দুটি অভিযোগ করেছে, এক যে 75 দুঃখজনক ঘটনার সাথে তারা বিএনপিকে সম্পৃক্ত করতে চায়। বিএনপি তখন ছিল না। না, আমি একটা করতে চাই, আপনাদের নেতারা বলে, আপনারা সবসময় বলেন, জিয়াউর রহমানকে ডাইরেক্ট বলে। এক, তা ঠিক আছে, 1996 সালে আওয়ামী লীগ যখন 21 ডিসেম্বর ক্ষমতা এসেছিল তখন এই প্রথমেই মামলাটা তারা করেছিলেন। সেই মামলা তো জিয়াউর রহমান সাহেব আসামি নেই। এক, হাইকোর্টের যে রায়টা দিয়েছে, বিশাল পূর্ণাঙ্গ রায় দিয়েছে, কোথাও জিয়াউর রহমান সাহেব জড়িত এই কথা হাইকোর্টের রায়ের কোথাও উল্লেখ নাই। শুধু আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ বিএনপির মতো একটি বড় জনপ্রিয় রাজনৈতিক দল জিয়াউর রহমান তৈরি করেছিলেন। এটা হলো আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শত্রুতার একটি জায়গা। এক, 2 নম্বরে দেখেন 21 সেকেন্ড আপনি যে কথাটি বললেন, যে কোনো হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই, আমরা বারবার বলেছি, এবং এর সঠিক বিচারক এটা আমরা চাই। কিন্তু আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একজন রিটায়ার্ড পুলিশ অফিসার মিস্টার কাহার আকান্ত, আমি নাম উল্লেখ করে বলি, উনি রিটায়ার্ড করলেন, আওয়ামী লীগে জয়েন করলেন, 2001-এর নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন পত্র ক্রয় করলেন, নমিনেশন পেলেন না। 2008-এর নির্বাচনে এসে আপনাকে তাকে রিটায়ার থেকে এনে কন্ট্রাক্টলি তাকে 21 গ্রেনেড হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করলেন। তাও 11 বার তদন্তকারী কর্মকর্তা চেঞ্জ করে। বিশ্বের ইতিহাসে কোথাও রেকর্ড নাই। একজন আসামিকে আপনি 430 দিন রিমান্ডে নিয়েছেন, এবং এইটাও কোথাও ইতিহাসে রেকর্ড নাই, আপনি আইনও নাই যে একজন লোক পুলিশের কাস্টডিতে আছে তার বক্তব্য আপনি গণমাধ্যমে প্রচার করবেন, এইটাও নাই। মুফতি হান্নানের ব্যাপারে সেটাও করেছিল, এবং তাকে সেই মামলায় মুফতি হান্নানের একটি স্টেটমেন্টকে কেন্দ্র করে জানা তার রহমানকে অভিযুক্ত করে। তো ঠিক আছে, আপনি যখন এটা আপিল চলে, আপিল শেষ না হওয়ার আগে তড়িঘড়ি করে আপনি তাকে ফাঁসি দিয়ে দিলেন। অর্থাৎ প্রতিপক্ষকে আপনি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত কৌশলগুলি আপনি অবলম্বন করা দরকার সেগুলি করে আপনি বলেন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি একই রকম করেছিলেন 21 আগস্টের না, আমরা করিনি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় যে জর্জ মিয়া, বিএনপির আমলে কি কোনো এই মামলার কোনো চার্জশিট হয়েছিল, অভিযোগপত্র হয়েছিল? হয় নাই। তাদের যে আন্দোলনের ফসল মিল্লাত ভাইদের, ফখরুদ্দিন মঈনুদ্দিন, তারা এসে অধিকার তদন্তের জন্য একটি কমিটি করলেন, মানে তদন্ত দিলেন, সেখানেও বিএনপির কোনো নেতৃবৃন্দকে অভিযুক্ত করা হয় নাই। শুধু যখন কাহারাগন্তের মতো লোককে আইও নিযুক্ত করা হলো তখন এই মামলা বিএনপি নেতাদেরকে অভিযুক্ত, তারেক রহমানকে অভিযুক্ত করা হলো। শুধু তাই না, আমরা যে কথাটি বলে আসছিলাম যেটা আওয়ামী লীগের একটি সাজানো ব্লুপ্রিন্ট, সেই কাহারাগন্দকে এবার কিন্তু নমিনেশন দিয়ে তাকে আবারও মূল্যায়ন করেছে আওয়ামী লীগ। এই যে দ্বাদশ জাতীয় সংসদ নিয়ে কিশোরগঞ্জ থেকে তাকে নমিনেশন দিয়েছে। সুতরাং এগুলি হলো সব একটা সাজানো নাটক। অর্থাৎ একটা বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে, আপনি কোনটাকে নাটক বলছেন? 21 আগস্টের গ্রেনেড হামলা? না, এই সামগ্রিক যে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযুক্ত দেওয়া, এগুলি হলো তারা সবকিছু সাজিয়ে আজকে একটি বিএনপির মতো দলের উপর আজকে এই অভিযোগটা চাপিয়ে দিতে চায়। এটা হলো তাদের মূল লক্ষ্যটা। আজকে আপনি দেখেন, আপনি আজকে একটি কথা বলছে, যদি তারা
রাজনীতি করতে চায় অথবা একটা আইনের শাসন কায়েম করতে চায়, আপনি যদি দেখেন এখানে মাসুদ কামাল ভাই আছে বা আপনার গণমাধ্যমের লোক, কোন আসামির 5 বছর সাজা হয়েছে বাংলাদেশ এই 53 বছর স্বাধীনতার পর, আমি ছোট্ট বলি, তার বয়স 70 বছরের উপরে, উনি বাংলাদেশের বিএপি মানে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এইরকম এই 53 বছরের কোনো আসামির যাওয়ার পর জামিন হয় নাই, একমাত্র এক্সাম্পল বেগম খালেদা জিয়া, শুধু রাজনৈতিক কারণে। এই 3টা শর্ত পূরণ করার পরও বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়। অনেক ধন্যবাদ মোশাররফ ভাই, অনেক ধন্যবাদ ডাক্তার হাবিব মিল্লাত, অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই এবং প্রার্থনা করবেন বাংলাদেশ যেন ভালো থাকে, আমাদের রাজনীতি যেন ঠিক পথে থাকে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকেন।